আগামী মার্চের পর থেকে বোতলজাত করে বিক্রি করতে হবে ভোজ্য তেল, নির্দেশ না মানলে ব্যবস্থা। সরকারি তথ্যের নিরাপত্তায় হচ্ছে সমন্বিত ক্লাউড প্ল্যাটফর্ম, একনিকে 10 প্রকল্প অনুমোদন। 30% শেয়ার ধারণে বিএসইসির 1 মাসের আলটিমেটাম, শেয়ার বাজার নিয়ে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক আলোচনা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছি আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে শেয়ার বাজার নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক। তবে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং শেয়ার বাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজউদ্দিন আহমেদ। চলতি মাসে এই বিষয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বেলা 11টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, এনবিআর, আইসিবির মনোনীত প্রতিনিধি সহ অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে যেসব বিষয় নিয়ে মতভেদ আছে সেগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও একটি বৈঠক করতে হবে। সে বৈঠকের পরে দৃশ্যমান কিছু সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের জন্য 25 কোম্পানিকে 1 মাসের সময় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই সময় শেয়ার ধারণ করতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে সোমবার কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালককেও দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, একাধিক আলোচনা, বৈঠক ও সতর্কতার পরও কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালক এখনও সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণ করেননি। ফলে বিএসইসির জারি করা নির্দেশনা পালনে ব্যর্থ প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় 1 মাস সময় বাড়িয়ে শেয়ার ধারণের শর্ত পূরণের নির্দেশ দিয়েছে বিএসইসি। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বড় উত্থানে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক আবারও ফিরেছে 7000 পয়েন্টের ঘরে। এ সময় ডিএসইএক্স সূচক 70 পয়েন্ট এবং লেনদেন বেড়েছে 441 কোটি টাকা। পাশাপাশি ডিএসইতে দর বেড়েছে 73% প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 204 পয়েন্ট। মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু 1 ঘন্টা পর থেকে শুরু হয় উত্থান পতন। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 70.45 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7048 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1331 কোটি 4 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 441 কোটি 81 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 73% প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে 274টির, কমেছে 69টির এবং অপরিবর্তিত আছে 32টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওয়ান ব্যাংক এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে মেঘনা কনডেন্সড মিল্ক, দ্বিতীয় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং তৃতীয় অবস্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 204 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,606 পয়েন্টে। লেনদেন হয়েছে 44 কোটি 68 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল অর্থনীতির পরিবেশ তৈরিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। ক্লাউড কম্পিউটারিং প্ল্যাটফর্ম স্থাপনের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,500 কোটি টাকার বেশি। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতির পরিবেশ তৈরি, বিকাশের জন্য নীতিমালা বাস্তবায়ন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সভায় জানানো হয় ডিজিটাল গভর্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধকরণ এই প্রকল্পে অচিরেই পরামর্শক নিয়োগ দেওয়া হবে। ২৫৪১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। এই প্রকল্প বাস্তবায়ন হলে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন সহজ হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বাকি যতটুকু কাজ বাকি আছে, যতটুকু সমস্ত কিছু এর মাধ্যমে হবে। তো এখন সঙ্গত কারণে কিন্তু কনসালটেন্ট লাগবে, ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট। একনেক সভায় হাওর এলাকায় এলিভেটেড রাস্তা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়। একই সাথে বর্ষাকালে সেচ কাজে ভূপরিস্থ পানি ব্যবহার করার কথা বলা হয়। পূর্ণ স্বাধীনতা তিনি দিয়েছিলেন যে কৃষক মাঠে কাজ করবে, কৃষি শ্রমিক চলাচল করবে, কৃষির উপকরণ সমূহ ঘোরাফেরা করবে, উৎপাদিত পণ্যের চলাচলে এইগুলা তিনি বাধা দেননি। সিলেট, বরিশাল সহ ৫ জেলায় ৫টি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন সহ ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এবারের সভায়। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয় ৭,৪৪৭ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে ঋণ নেওয়া হবে ৩,৬১০ কোটি ৯৮ লাখ টাকা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খোলা তেল অস্বাস্থ্যকর আর বোতলজাত তেলে নেই পর্যাপ্ত পুষ্টিগুণ। বাজার থেকে তেল সংগ্রহ করে পরীক্ষার পর এসব তথ্য দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এই অবস্থায় আগামী মার্চের পর বোতলজাত ছাড়া তেল বিক্রি না করার হুঁশিয়ারি শিল্প মন্ত্রণালয়ের। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন, যার সিংহভাগই আমদানি করতে হয়। এর মধ্যে মাত্র ৫ লাখ টন ভোজ্য তেল বোতলে বিক্রি হয়, বাকিটা বিক্রি হয় খোলা। ভোজ্য তেলের মান নিয়ে গবেষণা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। খোলা তেলে ভেজালের পরিমাণ বেশি পেয়েছে তারা। গবেষণায় বেরিয়ে এসেছে সয়াবিন হিসেবে বিক্রি হলেও মেশানো হয় পাম তেল। পরিবহন, মজুত সহ কোনো পর্যায়ে মানা হয় না স্বাস্থ্যসম্মত ব্যবস্থা। বোতলজাত তেলেও প্রতারিত হচ্ছে ভোক্তারা। রেগুলেশন অনুসারে এগুলো ডিক্লেয়ার না দিলে আমরা মনে করবো যে এগুলো প্রপার ওয়ে হচ্ছে না, আইন ভায়োলেশন হচ্ছে। এবং যেটা ফাইনালি আমি বলার চেষ্টা করছি যে ডু অ্যাডাল্টারেশন, অর্থাৎ সয়াবিনের সাথে পাম অথবা পামের সাথে সয়াবিন বা অন্য কোনো ওয়েলের সাথে অলওয়েজ মিশানো হচ্ছে, এটি অন কাইন্ড অফ অ্যাডাল্টারেশন। ভোজ্য তেলের মান ঠিক রাখতে ১৬ মার্চ থেকে খোলা তেল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিল্প সচিব। তেলে ভেজাল রোধে সরকারের পাশাপাশি বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। আমরা যে কাট অফ ডেট নির্ধারণ করেছি তারপরে কিন্তু আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হবে। এখানে যদি আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের শৈথিল্য আমরা পাই, অথবা যদি এই ফর্টিফিকেশন করে না করে যদি বাজারজাত করা হয়, তখন কিন্তু আসলে আমাদের বলবো যে সেই ইনসেন্টিভ দেওয়া বা আপনাদেরকে সাহায্য করা আমাদের পক্ষে দুরূহ হয়ে পড়বে। আমরা যেমন ডেকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চাই, তেমন ওইরকম ধাক্কা দিয়েও সচেতনতা বৃদ্ধি করতে চাই। অতএব ধাক্কাটা বড় বিষয় নয়, ধাক্কাটা দিয়ে মানুষের সাথে রেষারেষি হয়, সেই মানুষ কিন্তু ভালো হয় না। অতএব আসুন আমরা সবাই মিলে একযোগে কাজ করি। তবে বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, এতে প্লাস্টিক বোতলের ব্যবহার বাড়বে, যা পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। হিউজ পরিমাণ বোতল তৈরি হয়ে যাবে এবং এই বোতলগুলো কিভাবে রিসাইকেল করা যায়, নাহলে পরিবেশের জন্য আরেকটা হুমকি হয়ে দাঁড়াবে। ভোজ্য তেলের মান ঠিক রাখার পাশাপাশি দাম নাগালের মধ্যে রাখার তাগিদ দেন সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাথাপিছু জাতীয় আয়, গড় আয়ু, জিডিপির প্রবৃদ্ধি সহ আর্থসামাজিক অনেক সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিপিডির এক ভার্চুয়াল অনুষ্ঠানে কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। 4 দিনের সম্মেলন সোমবার শুরু হয়েছে। অনুষ্ঠানে রেহমান সোবহান বলেন, স্বাধীনতার সময় শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, মাথাপিছু আয় সহ অনেক সূচকে আমরা পাকিস্তানের তুলনায় পিছিয়ে ছিলাম। পরের 50 বছরে সেই অবস্থা থেকে অনেক এগিয়েছে বাংলাদেশ। তবে গত 25 বছরের উন্নয়নে গতি আসলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে গত দশকে। এই সময় সঞ্চয়, বিনিয়োগ ও রপ্তানিতে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। দেশের মানব সম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার জন্য এফবিসিসিআইকে আহ্বান জানিয়েছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মত বিনিময় সভায় আহ্বান জানান নোয়াবের সভাপতি এ কে আজাদ।
সভায় চলমান বেশ কিছু সমস্যা তুলে ধরেন নোয়াব ও এফবিসিসিআই নেতারা। এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন বলেন, করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা, যা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। নোয়াব সভাপতি একে আজাদ বলেন, সরকার যে প্রণোদনা প্যাকেজ দিয়েছেন তা সংবাদ মাধ্যমের কর্মীরা পায়নি, এর ফলে গণমাধ্যমের কর্মীদের সংকট আরও বেড়েছে। আমরা এফবিসিসি এর কাজটা কি? এফবিসিসি এর কাজ হচ্ছে পলিসি লেভেলে কাজ করা, আমাদের বিভিন্ন সেক্টরকে তাদের সমস্যাগুলি তাদের সাথে আলোচনা করে তুলে মানে আইডেন্টিফাই করা এবং এগুলি পলিসি লেভেলে বলা। হকারদের জন্য যদি একটা বসার ব্যবস্থা করে দেওয়া হয়, এই ব্যাপারে আমাদের এফবিসিসির সহযোগিতা দরকার। আমরা এফবিসিসির সভাপতি সাহেবকে অনুরোধ করব, আপনি যদি মেয়রদেরকে নিয়ে আমাদের সংবাদপত্র মালিকদেরকে নিয়ে একদিন বসেন, তাহলে হবে মেয়রদের কাছে আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারবো। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ফরিদপুরে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বৃষ্টির সাথে দমকা বাতাসে হেলে পড়েছে ফসল, পানিতে তলিয়ে গেছে পেঁয়াজের ক্ষেত। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে 20,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। চলতি বছর ফরিদপুরে 5,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এখন শুধু পেঁয়াজ ঘরে তোলার অপেক্ষা। তবে হঠাৎ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নষ্ট হয়ে গেছে স্বপ্নের সেই ফসল। সপ্তাহখানেকের মধ্যে পেঁয়াজ ঘরে তোলার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির পানি। দ্রুত পেঁয়াজ তুলতে না পারলে পচে যাওয়ার আশঙ্কা চাষিদের। শুধু পেঁয়াজ নয়, তলিয়ে গেছে ধান, গম, রসুন, আলু, সরিষা সহ বিভিন্ন ফসল। টানা বৃষ্টিতে আমাদের প্রচুর ক্ষতি হইতেছে। পেঁয়াজ, রসুন, সরিষা, আলু, আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত। বন্যা হয়ে গেছে, পিছকাতে তলাই গেছে, 1 বিঘা আশা করে পিছলে আসলাম। আমাকে যে মার খাই দিলে আমরা বাঁচবো কি করে? গত বছরও এরকম মনে করেন এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের এই বিশাল ক্ষতি হয়ে গেছে, এবারও তাই। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে 20,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পাশে আছি, যদি নষ্ট হয়েই থাকে তাকে বিকল্প কোন ফসল করিয়ে এটার ক্ষতি পোষায় ওঠানো যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার আশ্বাস কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, আমাদের জানাবেন যে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় ফসল এবং মাছের ঘেরের আসলে কেমন ক্ষতি হয়েছে? যে কোনো দুর্যোগে সাতক্ষীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ এটি একটি উপকূলীয় জেলা এবং যে কোনো ঘূর্ণিঝড়, যে কোনো দুর্যোগ আসলে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরাকে হিট করে। সুতরাং সাতক্ষীরা নিয়ে আসলে দুর্যোগকালীন সময় একটা আলাদা চিন্তা থাকে সংশ্লিষ্টদের। তবে এবার কিন্তু বিষয়টি ব্যতিক্রম। সেটি হলো যে প্রথমত আপনি জানেন যে জাওয়াদ একেবারেই ঘূর্ণিঝড় থেকে ডাইভার্ট করে, ঘূর্ণিঝড় না হয়ে সেটি একটা নিম্নচাপে পরিণত হয়ে গত 2 দিনে ব্যাপক বৃষ্টিপাত সাতক্ষীরায় হয়েছে। তবে ব্যাপক বলতে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানাচ্ছিলেন যে গতকালকে সকালে তারা বলছিলেন যে গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 31 মিলিমিটার এবং আজকে সকাল 6টার পরে তারা আমাদেরকে জানিয়েছিলেন যে গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 48 মিলিমিটার। অর্থাৎ বৃষ্টিটাও যে ব্যাপক হয়েছে কথা বলা যাবে না। এবং এই জাওয়াদের প্রভাবে কিন্তু উপকূলীয় এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র আমরা খবর পেয়েছিলাম যে খোলকুটিয়া নদীর একটি পয়েন্টে বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছিল, তো স্থানীয়রা সেটি কিন্তু মেরামত করে দেয়। অন্যান্যবার আমরা যেটা দেখি যে বেড়িবাঁধ ভাঙনের ফলে প্রচুর পরিমাণে কৃষির ক্ষতি হয় এবং মৎস্য ক্ষেত্রের ক্ষতি হয়। তো বৃষ্টিতে একেবারে ক্ষতি হয়নি সে কথা বলা যাবে না। আমরা কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং উপকূলীয় এলাকার লোকজনের সঙ্গে। তারা যেমনটা জানাচ্ছিলেন যে সাতক্ষীরায় এবার রূপা আমন হয়েছে 89,000 হেক্টর জমিতে এবং এর যে সমস্ত জমির ধান পেকে গিয়েছিল, বিশেষ করে তালা, কলারোয়া এবং সাতক্ষীরা সদরের একটি অংশ, এই সমস্ত ধান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মাত্র 5% জমিতে রয়েছে, 95% ধান কিন্তু কেটে নেওয়া হয়েছে। সুতরাং এইখানে ক্ষতির পরিমাণ কম। উপকূলীয় এলাকায় কিছু ধান রয়ে গেছে এবং আবহাওয়া বিশেষ কৃষি কর্মকর্তারা বলছিলেন যে সেই এলাকার ক্ষতি মিলিয়ে সমগ্র সাতক্ষীরা জেলাতে রূপা আমন ধান এখন জমিতে রয়েছে মাত্র 1300 হেক্টর জমিতে। অর্থাৎ আক্রান্ত, এটাকে তারা ক্ষতি বলছেন না, বলছেন যে আসলে সপ্তাহখানেক লাগবে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে। অন্যান্য ক্ষেত্রে যদি বলি, সবজি চাষ হয়েছিল 6,000 হেক্টর জমিতে এবং এই সবজি আপনি একটি বিষয় আমাদের জানাবেন, আপনি বলছিলেন যে তেমন একটা ক্ষতি হয়নি, তো যতটুকুই ক্ষতি হয়েছে আসলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
আসলে এই বিষয়টা কৃষি কর্মকর্তারা, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদেরকে বলেছিলাম যে আসলে যে ক্ষতিগ্রস্ত যতটুকু হয়েছে এই ক্ষেত্রে কোনো প্রণোদনার কোনো ব্যবস্থা রয়েছে কিনা। তো তারা বলছিলেন যে এই জাওয়াদ উপলক্ষে আসলে এই প্রণোদনার বিষয়টা এখনো স্পষ্ট নয়। তারা চিঠি লিখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং তার ভিত্তিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারপরে কৃষি অধিদপ্তর অথবা কৃষি মন্ত্রণালয় থেকে যদি কোনো প্রণোদনা পান তাহলে অবশ্যই তারা সেটি কৃষকদের মাঝে বিতরণ করবেন। আমরা অন্যান্য সময় যেটা দেখেছি আসলে আমের ক্ষতি বা অন্যান্য কৃষি ক্ষেত্রে যে প্রণোদনার কথা বলা হয়ে থাকে, বাস্তবে কিন্তু আমরা পরবর্তীতে মাঠ পর্যায়ে কথা বলে আমরা কিন্তু সেই প্রণোদনা দিতে দেখতে পাই না। তো বিষয় হলো এইবার কৃষি কর্মকর্তারা বলছেন যে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে মন্ত্রণালয়ে পাঠাবো এবং মন্ত্রণালয় থেকে প্রণোদনার যে বিষয়টা আছে সেটি সুষ্ঠু সঠিকভাবে আমরা কৃষকদের মধ্যে বিতরণ করব। আর কৃষকরা বলছেন যে আসলে প্রতি সময়ে আমাদের যে ক্ষয়ক্ষতি নিরূপিত হয় এই তুলনায় আমরা আসলে প্রণোদনা পাই খুবই সামান্য, কিছু কিছু ক্ষেত্রে পাই না। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। চলে যাব পরের খবরে। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 85 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 116 টাকা 19 পয়সায়। ইউরোর দর কমেছে, বিনিময় হয়েছে 98 টাকা 84 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 26 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হয়েছে 22 টাকা 98 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 47 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 285 টাকা 15 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 38 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।